22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 12তম দিন আজ। মেলায় ক্রেতা সমাগম এবং বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী বিথি হোক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিথি, আমরা জানি আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 12তম দিন এবং আজকেও কিন্তু যথারীতি আমি দেখেছি যে এখানে ভিড় একদম একরকমই ছিল। দুপুরবেলা থেকে এখন পর্যন্ত আমি দেখেছি যে ভিড় অন্যান্য দিনের তুলনায় আজকে যথেষ্ট বেশি ছিল এবং সপ্তাহের শেষ দিন আজকে বৃহস্পতিবার। বিক্রেতারা আশা করছিলেন যে আজকে হয়তো দুপুরের দিকে কিছুটা ভিড় কম থাকবে, কিন্তু সেই রকম কিছুই হয়নি, বরং আজকে উল্টোটা একই রকম ভিড় এবং এখন কিন্তু আমরা দেখেছি যে ভিড় আরো বেশি বেড়ে গেছে। তো আমি আজকে কয়েকটি খেলনার দোকান ঘুরেছি বাচ্চাদের, আর খেলনার দোকানগুলো ঘুরে আমি বেশ কিছু খেলনার পেয়েছি যেগুলো খুব বেশি কেনা বেচা হচ্ছে। তো সেগুলো হচ্ছে ডল হাউস, বারবি সেট, রিমোট কন্ট্রোল গাড়ি, কিচেন সেট, খেলনা পিস্তল, ল্যাপটপ গেমস, ফিশিং গেম, অ্যানিমেল সেট এবং ট্রান্সফরমার। আরো একটি খুব আকর্ষণীয় খেলনা আমি দেখেছি, সেটি হচ্ছে ডলপরি। ডল হাউসের দামটা শুরু হয়েছে 200 টাকা থেকে এবং শেষ হয়েছে 1500 টাকায় গিয়ে। খেলনা পিস্তল যেগুলো বাচ্চাদের পছন্দের শীর্ষে রয়েছে সেটার দাম শুরু হয়েছে 100 টাকা এবং শেষ হয়েছে গিয়ে 1000 টাকায়। এবং বাচ্চাদের আরো একটি পছন্দের খেলনা হচ্ছে বারবি সেট, সেটা শুরু হয়েছে 200 টাকা এবং শেষ হয়েছে গিয়ে 2000 টাকায়। আর চমৎকার রং এবং বিন্যাস এবং আকর্ষণীয় সব সাজসজ্জার মধ্য দিয়ে খেলনাগুলো শিশুদের খুব আকর্ষণ করেছে এবং আমি বাচ্চাদেরকে দেখেছি এইসব খেলনার দোকানে তারা ভিড় জমাচ্ছেন এবং বাবা মায়ের কাছে তারা বায়না ধরছেন এবং অভিভাবকরা যেহেতু একই সঙ্গে অনেক ধরনের পণ্য এবং সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন, তারা কেনাকাটা শেষে একবার করে হলেও বাচ্চাদেরকে কিন্তু নিয়ে এসব খেলনার দোকানে আসছেন। যদিও বা অভিভাবকরা বলছেন যে ছোট বড় সব ধরনের খেলনা একসাথে পেয়ে যাচ্ছেন বলেই তারা এখান থেকে খেলনাগুলো নিচ্ছেন, কিন্তু আরো কয়েকজন বলছেন যে এখানে খেলনার দামগুলো বেশি নেওয়া হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন যে না, এটি ট্যাক্স এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য দামগুলো বেশি রাখা হচ্ছে। তো ফয়সাল, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে পাওয়া সর্বশেষ তথ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 12তম দিনে ক্রেতা সমাগম এবং বেচা কেনার খবর জানাতে আমাদের সাথে সেখান থেকেই সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী বিথি হোক। যাচ্ছি পরের প্রসঙ্গে। সম্প্রতি বাংলাদেশ থেকে পাটের সুতা, চট ও বস্তা আমদানির ক্ষেত্রে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত। এতে নেতিবাচক প্রভাব পড়ছে পাট রফতানিতে। পাট শিল্পের স্বার্থে এই সমস্যার সমাধানে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বাংলাদেশি পাট ও পাট পণ্য গুণমানে ভালো ও দামে সাশ্রয়ী হয় ভারতের বাজারে রপ্তানি হয় ব্যাপক হারে। এতে ভারতের অভ্যন্তরীণ বাজারে সেদেশের ব্যবসায়ীরা পিছিয়ে পড়ছেন এমন ধারণা প্রবল হয়। এ কারণে চলতি বছরের শুরুতে বাংলাদেশ থেকে পাট, সুতা, চট ও পাটের বস্তা আমদানি কমাতে এসব পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। তবে সুস্পষ্ট তথ্য ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ওরা যে সার্ভের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সার্ভে ফর্মের যে ইনফরমেশনগুলো ছিল এটা অনেক ক্ষেত্রে হচ্ছে পরিপূর্ণ ছিল না, পরিষ্কার ছিল না, এবং এই অসম্পূর্ণ ইনফরমেশনগুলোর উপর বেস করে তারা সিদ্ধান্ত নিয়েছে, যেটা তো কোনোভাবে হতে পারে না। এ সমস্যার দ্রুত সমাধান না হলে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের পাট শিল্প সম্প্রসারণের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। এই ধরনের অবস্থা যদি অব্যাহত থাকে, বাংলাদেশে থেকে ভারতে পাট পণ্যের বদলে কাঁচা পাটের রপ্তানি বরঞ্চ উৎসাহিত হবে, যেটি বাংলাদেশের পাট শিল্পের জন্য একটি নেতিবাচক কারণ হতে পারে। সেই জায়গাটা আমাদের মনে হয় মনে রাখা দরকার। পাট শিল্পের এই সংকট উত্তরণে সমন্বিত উদ্যোগের পরামর্শ ব্যবসায়ীদের। আর অর্থনীতিবিদরা বলছেন, আমদানির কারণে দেশের কোনো পণ্য বাজার হারাচ্ছে কিনা তদারকি বাড়াতে হবে সে বিষয়ে। আমি মনে করি এটা হয়তো খুব দ্রুত সমাধান করা যাবে, তবে সরকারের যে স্টেক হোল্ডার আছে, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথভাবে এ ব্যাপারে জোরালো উদ্যোগ নেওয়া দরকার। দীর্ঘদিন থেকে বাংলাদেশ ট্যারিফ কমিশন থেকে অভিযোগ রয়েছে যে বাংলাদেশে বিভিন্ন দেশের পণ্য আসলে ডাম্পিং হচ্ছে। বিদেশ থেকে কোনো পণ্য উচ্চ মূল্যে উৎপাদনের পর কম মূল্যে এখানে বিক্রি হচ্ছে কিনা সেই বিষয়গুলো আমার মনে হয় ভবিষ্যতে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। রপ্তানি বাজার সম্প্রসারণে বৈচিত্র্যময় পণ্য তৈরিতে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন পাট গবেষকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারত সরকার অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করায় দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে রপ্তানি বাণিজ্য ব্যাপকভাবে কমে গেছে। বন্দরে পাট, সুতা, চট এবং পাটের বস্তা সহ বিভিন্ন পণ্যবাহী শতাধিক ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে। রপ্তানি আয় ধরে রাখতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের।
বেনাপোল প্রতিনিধি আজিজুর হকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন 300 থেকে 350 ট্রাক ভারতীয় বিভিন্ন পণ্য আমদানির বিপরীতে 1.5 থেকে 200 ট্রাক বাংলাদেশি পণ্য রপ্তানি হয়। বাংলাদেশের রপ্তানি পণ্যের 80% পাট পণ্য, কিন্তু গত কয়েকদিন ধরে আমদানি ঠিক থাকলেও ভারতগামী পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমেছে। শুল্ক আরোপের কারণে এখন পাট জাতীয় পণ্য বা পাট যা বন্ধ আছে। 7 দিন হলে এটা রাখলে আমরা বেনাপোল বর্ডারে আটকায় আছি। ডিউটি বসাইছে, এর জন্য আমাদের মহাজন গাড়ি ওপারে দিচ্ছে না। আজকে মাত্র আপনার 10 ট্রাক ইন্ডিয়া রপ্তানি হয়েছে। চলতি মাসের 5 তারিখে ভারত সরকারের জাতীয় রাজস্ব বোর্ড পাটজাত পণ্য রপ্তানি করতে বাংলাদেশের 26টি জুট মিলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে। আগে রপ্তানি মূল্যের 4% শুল্ক আদায় করলেও বর্তমান শুল্ক হার প্রতি টন পাট পণ্যে 19 থেকে $352 পর্যন্ত। আর 1 লাফে শুল্ক হার কয়েক গুণ বেড়ে যাওয়ায় রপ্তানি বাণিজ্যে চরমভাবে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা। ভারত সরকার কর্তৃক বাংলাদেশি পাট এবং পাট জাতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে পাট এবং পাট জাতীয় পণ্যের রপ্তানি অনেকাংশে কমে গেছে। বর্তমানে বেনাপোল স্থলবন্দরে প্রায় 50-60টি ট্রাক পাট ও পাট জাতীয় পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে। সরকার যদি অতি দ্রুত বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান না করে, তাহলে ভারতের সাথে আমাদের ব্যবসার প্রায় বন্ধ হয়ে যাবে। ভারত সরকার কাঁচা পাটের ওপর কোনো বাড়তি শুল্ক আরোপ না করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে কাঁচা পাট রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। সময় সংবাদ, বেনাপোল, যশোর। দেশের বাইরের খবর। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে রাশিয়ার কাছে নাজুক ও স্পর্শকাতর তথ্য রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভুল তথ্য দেয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোরও কড়া সমালোচনা করেন তিনি। এছাড়া প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার হামলার কথা স্বীকার করেছেন ট্রাম্প। আর মাত্র 8 দিন পরই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বুধবার প্রথমবারের মতো নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করেন তিনি। এতে সম্প্রতি CNN সহ বেশ কয়েকটি গণমাধ্যমে রাশিয়ার সঙ্গে তাকে জড়িয়ে ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে রাশিয়ার কাছে স্পর্শকাতর তথ্য রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে প্রকাশিত ওইসব খবর মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে এ ধরনের ঘৃণ্য কাজ জার্মানির নাৎসিরা করত বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরবর্তী এই মার্কিন প্রেসিডেন্ট। এটা সত্যি লজ্জাজনক যে গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের মিথ্যা ও বানোয়ার তথ্য প্রকাশ করেছে। এগুলো কোনোভাবে গণমাধ্যমে আসা উচিত হয়নি। আমি সবগুলো প্রতিবেদনই পড়েছি। এটা নিশ্চিত বিরোধী দলের সদস্যরা মিলেই এ ধরনের মর্যাদাহানিকর কাজ করেছে। এছাড়াও সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতার ইমেল হ্যাকিং এর ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমার মনে হয় হ্যাকিং এর পেছনে রাশিয়ার হাত ছিল। তবে শুধু রাশিয়া নয়, আমি মনে করি আমরা আরো অনেক দেশ ও ব্যক্তি দ্বারাই হ্যাকিং এর শিকার হয়েছি। পুতিন যদি আমাকে পছন্দ করেন তবে এটি আমার দায় নয়, বরং আমি মনে করি এটি আমার সম্পদ। এছাড়াও রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে ট্রাম্প গোপনীয়তা রক্ষা করছে। হোয়াইট হাউসের এমন অভিযোগের জবাবে রাশিয়ার সঙ্গে তার কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন নেই বলেও সাংবাদিকদের জানান ট্রাম্প। নিজের 2 ছেলের ব্যক্তিগত ব্যবসা নিজেই দেখভাল করেন বলেও জানান তিনি। সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ নিয়ে মার্কিন সিনেটে বিতর্কের মধ্যেই আগামী 2 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ট্রাম্প। এদিকে রিপাবলিকান সিনেটর জেফ সেশনসকে ট্রাম্প অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিলেও তাকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার বিষয়ে সিনেটে অনুষ্ঠিত শুনানিতে এর বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার। অতীতে কখনো অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন নিয়ে বিতর্ক না হলেও এবার সিনেট সদস্যদের বিষয়টি নিয়ে বেশ বিতর্ক হচ্ছে বলে জানায় গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ছিল বৃষ্টির দাপট। সারাদিন খেলা হয়েছে মাত্র 40 ওভার।
তবে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল ও মুমিনুল হক। এই দুইজনের ব্যাটিং দৃঢ়তায় দিন শেষে টাইগাররা স্কোর বোর্ডে তুলেছে 3 উইকেটে 154 রান। মুমিনুল 64 ও সাকিব 5 রান নিয়ে শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা। মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় হুমায়ুন কবির রোজার রিপোর্ট। সাদা পোশাকে দুই তরুণ তাসকিন আর শুভাশিসের স্বপ্নের অভিষেক এলিট ক্রিকেটের মঞ্চে, সাথে সুন্দর আর দীপ্ত প্রেরণা, বুকে হাত রেখে মাতৃভূমির প্রিয় জাতীয় সঙ্গীত গেয়ে ওঠার সুযোগ। ওয়েলিংটনে টস যে দল জিতবে তারাই আগে ফিল্ডিং নেবে, এটাই অঘোষিত নিয়ম। হলেও তাই টস ভাগ্যে হেরে ব্যাটিং এ বাংলাদেশ, কিন্তু এদিন নিউজিল্যান্ডে শুধু না, অদৃশ্য প্রতিপক্ষ হয়ে উঠল বেরসিক বাতাস। ঘন্টায় গতি প্রায় 60 কিলোমিটার। এই প্রতিকূলতার মাঝেও দারুণ শুরু তামিম ইকবালের। কিন্তু টেস্ট ক্রিকেট খেলছেন ইমরুল ভুলেই গিয়েছিলেন, নইলে কি এমন টি-20 শট খেলে উইকেট বিলিয়ে দিবেন তিনি? প্রথম সেশনে 1 উইকেটে 39 রান, মন্দ নয়, কিন্তু এদিন ঈর্ষা করে বসলো নিউজিল্যান্ডের গ্রীষ্মের আবহাওয়া। খেলা বন্ধ থাকলো ঘন্টা দেড়েক। আবারও শুরু ওয়েলিংটন টেস্ট। হঠাৎ করে খ্যাপাটে ব্যাটিং করা তামিম ধৈর্য হারালেন। 20 নম্বর টেস্ট 50 পর দলের রান যখন 60, তার মধ্যে তামিম একাই করে গেছেন 56। এরপর বেসিন রিজার্ভের দুষ্ট উইকেটের সাথে সন্ধি গড়ার প্রাণপণ চেষ্টা মুমিনুল আর মাহমুদুল্লাহর। দারুণ ধৈর্যের পরিচয় দিলেন তারা, কিন্তু উপকূলীয় বাতাস যেন এদিন ক্রিকেট হতেই দিবে না, তাই খেলা বন্ধ থাকলো আরো ঘন্টা 3। অতঃপর ঘোষণা এলো শেষ বিকেলে খেলা হবে 25 ওভার। চিন্তা তখন শুরু মনোসংযোগটা কি থাকবে বাকি সবার, কিন্তু মুমিনুল তো তার মতোই প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকালেন আরো একটি 50। অপ্রয়োজনীয় শটে মাহমুদুল্লাহ 26 করে প্যাভিলিয়নে ফিরলেও আবারও ওয়েলিংটনের আকাশ বেঁকে বসে। দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের গলার কাটা মুমিনুল 64 আর সাকিব 5 রানে অপরাজিত থাকলে স্কোরবোর্ডটা বেশ ভালোই দেখায় বাংলাদেশের। ওয়েলিংটনের বেসিং রিজার্ভের উইকেটে নিউজিল্যান্ডের পেস আক্রমণ কিংবা প্রতিকূল আবহাওয়া বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসে দিতে পারে, কিন্তু এই ভয়টা আর হয়নি। তাই দিন শেষে স্কোরবোর্ড দেখে তৃপ্তির ঢেকুর অধিনায়ক মুশফিকুর রহিমের। তবে প্রত্যাশার প্রাপ্তি মেটাতে হলে দ্বিতীয় দিনের সকালটা চায় সুন্দর করে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ওয়েলিংটন, নিউজিল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মানবতা বিরোধী মামলায় ময়মনসিংহের মৃত ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার শুরুর ঘটনায় ট্রাইব্যুনালের অসন্তোষ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন আইনমন্ত্রী। জঙ্গিবাদ প্রতিরোধে অন্যান্য বাহিনীর সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করতে হবে কোস্টগার্ডকেও। চট্টগ্রামে কোস্টগার্ডের 2টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন 5মবারের মতো পেছাল। পরবর্তী তারিখ 26শে জানুয়ারি। নাটোরে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা, মোটরসাইকেল ছিনতাই করতে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। এবং গাইবান্ধায় সংসদ সদস্য লিটন হত্যার ঘটনায় রাজধানী থেকে সন্দেহভাজন 2 জন গ্রেফতার, পাঠানো হয়েছে সুন্দরগঞ্জে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট